দেখ ভাই শোন, ডিজেল, আরে ডিজেলের দাম কমে গেছে তো কি হয়েছে? হ্যাঁ, না না, আমরা কোনো ভাড়া কম করবো না, তুই বলে দে সবাইকে। হ্যাঁ আমি বলছি, টাকার ব্যবস্থা হলো? দেখো, আজ যদি আমি টাকাটা না পাই না তো আমি তোমাকে শেষ করে দেব। 10 লাখ, 10 লাখ টাকা থেকে 1 টাকাও কম নেব না আমি। নাও তোমার বিয়ের উপহার, একদম নতুন বুলেট। বাবা, এত খরচ করবার কি দরকার ছিল? উমেদ যাদবের একমাত্র বোনের বিয়ে, এই জেলার মধ্যে সব থেকে বড় কৃষক আমি। শুধু আমার বোন যেন খুশি থাকে, আর এর দায়িত্ব শুধু তোমার। এক্সকিউজ মি। হ্যালো, অভিনন্দন অক্ষয় বাবু। হ্যাঁ হ্যাঁ, এবার তো আপনাকে বাবুই বলতে হবে। বড় লোকের জামাই হচ্ছ, আমার টাকার ব্যবস্থাটা করলে? যদি না করো না তাহলে দেখে নিও, বাবু থেকে চাকর বানাতে না 2 মিনিট সময় লাগবে। তোমার শালা আছে না উমেশ, ওকে শুধু আমার আর তোমার ব্যাপারটা বলবো, তারপর ও তোমাকে মাটিতে জ্যান্ত পুঁতে দেবে। কোথা থেকে নিয়ে আসবো আমি এত টাকা? সেটা তোমার সমস্যা, আমি টাকা চাই, আর যদি তুমি সেটা না দাও না তো। কি হয়েছে? কিছু না। সব ঠিক আছে তো? সাগরিকা, অন্ধকারে বসে আছিস কেন? কি হয়েছে? কিছু চিন্তা করছিস? কেউ যদি 2 মিনিট একটু চুপচাপ বসে থাকে না মা, তাহলে তোমার মনে হয় তার কিছু না কিছু একটা হয়েছে। সেরকম কিচ্ছু না মা। বাবা এখনো জমি থেকে ফেরেনি না? চলো আমরা খাবারটা খেয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে। আজকে আমরা কত শপিং করলাম তাই না বলো? অক্ষয়, এই টি শার্টটা তুমি আমাকে এক্ষুনি পরে দেখাও। কোনটা? এইটা। আরে বাহ, অক্ষয় তোমার বিয়ে ঠিক হয়ে গেল আর তুমি আমাকে বললেও না। শ্বেতা, তুমি এগুলো নিয়ে ভেতরে যাও আর মাকে গিয়ে বলো চা বানাতে, আমি আসছি। সাগরিকা, আসলে মা বাবা আমাকে জোর করে এই বিয়েটা দিচ্ছে। যখন আমার সাথে মস্তি করছিলে তখন বাবা মাকে জিজ্ঞেস করেছিলে? এবার এটা ভেবো না যে আজ আমি তোমার আর আমার ব্যাপারে ওকে যেহেতু কিছু বলিনি তার মানে কালকেও বলবো না। এতটাও ভালো ভাগ্য নয় তোমার। টাকার ব্যবস্থা হয়েছে? কোথা থেকে নিয়ে আসবো আমি এত টাকা? নিজের কোটিপতি শ্বশুর বাড়ি থেকে চেয়ে নাও। পাগল হয়ে গেছো নাকি তুমি? আমি ওদের থেকে টাকা চাইতে পারবো না। যদি তুমি না চাও না তাহলে আমি চেয়ে নেব। তোমার ওই যে শালাবাবু উমেশ যাদব, ও অর্ধেক না পুরো পাগল। যদি আমি ওর কাছে চলে যাই না তাহলে জানো তো কি হবে? তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? হ্যাঁ, আমি যদি টাকা না পাই তাহলে আমি যে কোনো স্টেপ নিয়ে নেব। এরপর থেকে যাই হবে তার জন্য শুধু তুমি দায়ী থাকবে। বছরের সাদাসিধা দেখতে সাগরিকা একজন গরিব কৃষকের একমাত্র মেয়ে ছিল, যাকে দেখে কেউ বলতে পারবে না
যে সে একজন ব্ল্যাকমেলারও হতে পারে, কিন্তু ব্ল্যাকমেলিং হয় তার প্রয়োজন ছিল, অসহায়তা ছিল অথবা শখ। হয়তো সে এটা আন্দাজও করতে পারেনি যে সে একটা ভয়ঙ্কর অপরাধ করছে, আর এই অপরাধ তাকে কোন দিকে নিয়ে যাবে তার অনুমানও হয়তো সে করতে পারছে না, কারণ কোনো অপরাধেরই পরিণাম অপরাধী যা ভাবে তার থেকে অনেক ভয়ঙ্কর হয়। আসছি, আরে বাবা আসছি। কি হয়েছে দাদা, এত জোরে কেন দরজা ধাক্কা দিচ্ছ? মা কোথায়? বাবা কোথায়? মা মন্দিরে গেছে, কীর্তন আছে তো, আর বাবা পঞ্চায়েতে। কি হয়েছে দাদা? ভালো হয়েছে তারা বাড়িতে নেই, তোর সাথে আমার কিছু কথা বলার আছে। তোর এই অক্ষয়ের সঙ্গে কি সম্পর্ক চলছে? জল নিয়ে আসছি। দাদা আগে তুই আমার প্রশ্নের উত্তর দে, কি সম্পর্ক চলছে তোদের? আমি শুধু সত্যিটা শুনতে চাই, শুধু সত্যি। ও আমার কলেজে পড়ে, কিন্তু কিছু মাস আগে চল চল। 1 মিনিট। সাগরিকা, আই লাভ ইউ। আরে কিছু বলো না। আরে আমার বন্ধুরা আমার উপর হাসাহাসি করছে। 24 ঘন্টা শুধু আমি তোমার ব্যাপারেই ভাবতে থাকি। মরে যাব আমি তোমাকে ছাড়া। তুমি যদি আমাকে হ্যাঁ না বলো না। অক্ষয়, এগুলো কি বলছো তুমি? সবাই দেখছে। দেখো, তুমি এগুলো মজা ভাবে নিতে পারো, কিন্তু আমি না। দেখো, আমরা খুব গরিব, এইসব ঝামেলায় পড়বো না। হাত জোর করছি, আমার পিছু নিও না প্লিজ। একটা কথা বলতো, আচ্ছা অক্ষয়কে তো সত্যি ভালো লাগে না? সুকন্যা, কথাটা ওর ভালো মন্দ হওয়ার নয়, কিন্তু আমার বাড়িতে যদি কেউ টেরও পায় তো জানি না কি হবে। ভীতু কোথাকার, মুভিতে দেখিসনি? আরে ভালোবাসা এসব হয়, আর যেটা সহজে পাওয়া যায় সেটাতে মজা পাওয়া যায় না। আর হ্যাঁ, ওকে জিজ্ঞেস করিস কিন্তু, বিয়ে করবে তো তোকে? বিয়ে কালকে করবে? আরে কিছু তো বলো, বলে দাও। আমার যদি পছন্দ না হয় বলো। তুমি আমায় পছন্দ করো তো? আমি চেষ্টা করেও নিজেকে আটকাতে পারিনি এগোনোর ব্যাপারে। আর ভালোবাসার ছলে দুজনে নিজেদের সব সীমা ছাড়িয়েছি। শোনো না অক্ষয়, হ্যাঁ? আমরা বিয়ে কবে করব? কারণ আমি কিন্তু আর মিথ্যে বলতে পারবো না বাড়িতে। আর কিছুদিন অপেক্ষা করো। যেদিন মা বাবা খুব ভালো মুডে থাকবে না, সেদিন আমি আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। কিন্তু পরে জানি না, আমার কেন জানি একটা ভয় হতো। আর কয়েকদিনের মধ্যেই আমার এই ভয়টা সত্যি হয়ে গেল। কি? তুমি প্রেগনেন্ট? কিন্তু কি করে? কিভাবে মানে? অক্ষয়, তুমি এসব কি বলছো? সাগরিকা, আস্তে কথা বল। তোরা একটু শান্ত হয়ে কেন কথা বলছিস না? তুমি গিয়ে অ্যাবর্শন করি নাও। করিয়ে নাও তার মানেটা কি? তুমি আসবে না আমার সাথে? না, আরে আমি যাব না। আরে ওখানে কেউ চেনাশোনা থাকলে আর ও এসে বাড়িতে বলে দিলে মা বাবা তো লজ্জায় মরেই যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমার তো সবার চিন্তা আছে, শুধু আমাকে ছাড়া। আরে একবার বললাম না যে আমি যাব না মানে যাব না। আমি সাতারা গিয়ে নিজের অ্যাবর্শন করাই, ও আসেনি আমার সাথে। সুকন্যা গেছিল, দাদাও আমাকে ঠকিয়েছে। তারপর থেকে ও আমাকে অ্যাভয়েড করা শুরু করে। আমি ওর সঙ্গে দেখা করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু যেই ও আমাকে দেখতে পেত নিজের রাস্তায় পাল্টে নিত। তারপর আমি জানতে পারলাম সামনের 15 দিনের মধ্যে ওর বিয়ে হবে। ও উমেশ যাদবের বোনের সাথে। যখন আমার মাথায় কিছুই এলো না, তখন আমি ওকে ব্ল্যাকমেল করতে শুরু করলাম। দেখো, যদি তুমি টাকাটা আমায় না দাও না, তো আমি তোমাকে শেষ করে দেব। 10 লাখ টাকা চেয়েছিলাম ওর থেকে, শুধু টাকার লোভের জন্য নয়। আমি তো শুধু ওকে কষ্ট পেতে দেখতে চাই।
ওর থেকে প্রতিশোধ নিতে চাই। ছোট লোক কথাকার, আমি এক্ষুনি গিয়ে অক্ষয়ের মাথার খুলি উড়িয়ে দেবো। ও ভাবে কি নিজেকে? দাদা 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 তুই যাস না। হ্যাঁ? এখনো তুই ওর চিন্তা করিস? হ্যাঁ, বাড়ির সম্মান ডুবিয়ে দিয়ে এসেছিস, এখনো লজ্জা নেই তোর? একটা কাজ কর, আমি যেরকম বলছি ওইরকম কর। এক্ষুনি আগে ওকে ফোন কর, আর ওকে কালকে যেমন করেই হোক ওই জঙ্গলে ডেকে নিয়ে আয়। আমি তোমাকে এটা বলার জন্য ফোন করেছি যে কাল যে করেই হোক জঙ্গলে চলে আসবে। কেন? শান্তিতে বাঁচতে চাইলে, বিয়ে করতে চাইলে তাহলে চলে এসো, না হলে আমি উমেশ যাদবের কাছে চলে যাব। আর এটার মানে নিশ্চয়ই বোঝো তুমি। সময় মতো পৌঁছবে, আমি ওখানেই অপেক্ষা করব। আসবে ও। এবার দেখ আমি ওর সাথে কি করি। মানুষের রূপে শয়তান আমাদের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, আর সাগরিকাও অক্ষয়ের ভিতরে সেই শয়তানকে চিনতে পারেনি। সাগরিকা তার প্রতিশোধ নেওয়ার জন্য এই রাস্তাটাই বেছে নিল, আর যখন সে মাধবের সঙ্গে তার দুঃখ শেয়ার করলো তখন মাধবও তাকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় বানিয়ে দিল। অপরাধের যে রাস্তায় সাগরিকা ছিল, মাধব সেটাকে আরো চওড়া করবে বলে ঠিক করলো, আর এই রাস্তা সেই দিকে গেল যেখানে শুধুমাত্র ধ্বংস দাঁড়িয়ে রয়েছে। এইখানেই আমরা দেখা করতাম। দেখ, ওর সাথে ভালোভাবে কথা বলবি, যদি মানে তো ঠিক আছে, নাহলে আজকেই তোদেরকে এই মন্দিরে গিয়ে বিয়ে দিয়ে দেবো, দাদা আর তোদের ফটো উমেশ যাদবকে পাঠিয়ে দেবো। তোর যা বদলা নেবার সারা জীবন ধরে নিবি। আমরা এক্ষুনি গিয়ে বিয়ের জিনিসপত্র কিনে নিয়ে আসছি, আমরা 10 মিনিটে ফিরছি, তুই যা। এই চল। হ্যাঁ বল, কি হয়েছে? দাদা এখনো তো আসেনি। তুই ওকে ফোন করতেই থাক। দেখ, ওকে যেমন করেই হোক আজকে ওখানে নিয়ে আসতেই হবে। যদি আমাদের আসার আগে ওখানে পৌঁছে যায় না, তাহলে কোনো উপায় ওকে একটু আটকে রাখবি। আমি ফোন রাখছি, আমরা তাড়াতাড়ি আসছি ওখানে। এই দেখো অক্ষয়, আমাদের গেস্টদের লিস্ট এটা। দাদার এত বন্ধু যে 1000 থেকে 1500 জন হয়েই যাবে। আর তোমাদের এ কি মাত্র 300 জন আসবে? আসলে ব্যাপারটা কি বলো তো, আমাদের এখানে এক মিনিট। হ্যাঁ হ্যালো, কোথায় আছো তুমি? এখনো এলে না কেন? হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাস 10 মিনিটে আসছি। ওই জামাই বাবু, কি হয়েছে? তুমি এত টেনশনের মধ্যে আছো কেন? শোনো, তোমার কোনো অন্য গল্প নেই তো? এরকম কিছু যদি কোনোদিন জানতে পারি না, তাহলে বিয়ের যজ্ঞের বদলে তোমার চিতা জ্বলবে। আর তুমি ভালো করেই জানো যে আমি এসব করতে পারি। মায়ের দিব্যি বলছি দাদা, এমন কোনো ব্যাপার না। হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ শোন, কারা তোমরা? তুই কেন এত ফোন করিস অক্ষয়কে? এই দেখ, এইসব নাটক বন্ধ কর, নাহলে তোর সঙ্গে যা যা করা হবে তার জন্য দায়ী তুই হবি। আমাকে ভয় দেখানোর জন্য ভাড়া করে লোক পাঠিয়েছে ও। কিন্তু দেখো, তোমরা কারা আমি জানি না, আর আমি জানতে চাইও না। টায়ারটা টাইম পেল না পাংচার হবার। হ্যাঁ? আরে ভাই, একটু তাড়াতাড়ি কর না তোরা। কত টাকা দিয়েছে ও আমাকে ভয় দেখানোর জন্য? দেখো, আমি এত সহজে ভয় পাবো না। একা মেয়েকে পেয়ে ভয় দেখাচ্ছ? কাপুরুষ কোথাকার। কাপুরুষ? আজ আমি তোকে পৌরুষত্ব দেখাচ্ছি। কি করবে?
তুইও ভালো করে মনে রাখিস আমি বলছি- জীবনে এরকম পুরুষত্ব আর আমি বলছি কোথাও দেখতে ঢুকো পাবি না না, তুই ছাড়ো, আরে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। কোথায় যাবি? দাঁড়া, আমাদের এই, হাত ওকে থেকে ছাড়বি পালাতে না, পারবি না। ধর ওকে, ছাড়বো না ধর। তোকে। দাঁড়া বলছি। দাঁড়া, তোকে ধরি, তারপর দেখিয়ে দেবো পুরুষ কাকে বলে। এই, ধর ধর এই, ওকে একদম তাড়াতাড়ি ছাড়বি না, ধর ওকে। ধর। আরে আর কত টাইম লাগবে? এই তো হয়ে গেছে। সাগরিকার মিস কল। এই ফোন কেন ধরছে না? চল রে, হয়ে গেছে। হয়ে গেছে? এই বস বস, তাড়াতাড়ি চল। এই চল তো দেখে। সাগরিকা, সাগরিকা, আজ যদি আমার বোনের কিছু হয়ে যায় না, অক্ষয়কে জ্যান্ত চালিয়ে দেবো আমি। সাগরিকা, সাগরিকা। দাদা, ওই দিক থেকে আওয়াজ আসছে। দাদা, মোবাইলটা এখানে পড়ে আছে। সাগরিকা, সাগরিকা। কাজ হয়ে গেছে। তুমি যতটা বলেছিলে তার থেকেও বেশি করে দিয়েছি। আর যদি ওর ফোন আসে তাহলে? জীবনে কাউকে আর ফোন করবে না, তোমাকে কি আর অন্য কাউকে ফোন করতে ভয় পাবে? মাধব 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 সাগরিকা বাড়িতে এখনো বেরেনি। ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। আমি ওর সব বন্ধুদের ফোন করেছি, ওদের কারোর বাড়িতে নেই মাধব। আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। বাড়িতে কি কারোর সাথে ঝামেলা হয়েছিল ওর? না সাহেব, তোমরা জোর জবরদস্তির বিয়ে দেওয়ার চেষ্টা করোনি তো? না না, এইরকম কথা তো আমরা ভাবতেও পারি না। তুমি তো ওর দাদা, তাই না? হ্যাঁ। তোমার সাথে কোনো ঝগড়াঝাটি কিছু? তোমরা ওকে মারধর করোনি তো? না না স্যার। রবি, স্যার, ছবি আছে ওর? হ্যাঁ সাহেব, এই নিন। এই ছবিটা আশেপাশের সমস্ত থানাতে পাঠিয়ে দাও। দেখো কোনো জায়গা থেকে কোনো ট্রেস পাও নাকি। স্যার, সাগরিকার কল ডিটেলস। আমরা তদন্ত করেছি, আর সেই ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু কথা আছে। সাগরিকা কোন কলেজে পড়তো? MYK কলেজ। কার কার সঙ্গে দেখা করতো? কোনো বন্ধু? ছোট থেকে ওর একজনই বান্ধবী, সুকন্যা। আর অক্ষয়, ওর সাথে কি সম্পর্ক ছিল? সেটা কে সাহেব? তুমি তো ভালো করেই জানো, তাই না? বোন ছিল তোমার। ওর কল রেকর্ড অনুযায়ী ওই দিন ও শুধু তোমাকে আর অক্ষয়কে ফোন করেছিল। পুলিশ স্টেশনেই আমরা বুঝতে পেরে গেছিলাম যে তুমি সব কিছুই আগের থেকে জানো। এবার বলবে নিজের থেকেই নাকি বলাবো? আমি জানতাম স্যার। ওই দিন আমি যেরকম বলছি ওইরকম কর। এক্ষুনি আগে ওকে ফোন কর, আর ওকে কালকে যেমন করেই হোক ওই জঙ্গলে ডেকে নিয়ে আয়। দেখ, ওর সাথে ভালোভাবে কথা বলবি। যদি মানে তো ঠিক আছে, নাহলে আজকেই তোদেরকে এই মন্দিরে গিয়ে বিয়ে দিয়ে দেবো। সাগরিকা, সাগরিকা, সাগরিকা।
সাগরিকা, কোথায় ছিলিস তুই? কি হয়েছে তোর? ওই অক্ষয় কি তোকে মেরেছে? আমি ওই অক্ষয়কে জ্যান্ত ছাড়বো না। নিজের দোষ ওর ঘাড়ে চাপিয়ে দিস না, সব তোর জন্য হয়েছে। আমার তোর কথা শোনাই উচিত হয়নি। আমার থেকে দূরে থাক, আমি তোর মুখ দেখতে সাগরিকা, চাই না। সাগরিকা আমার কথা তো শোন। দাঁড়া সাগরিকা, দাঁড়া সাগরিকা। আরে আরে কি করছো তুমি? এত কিছু ঘটে যাওয়ার পর তুই আমায় কিচ্ছু জানাসনি। বল বল, কোথায় সাগরিকা? বল বল কোথায়? মা, তারপরে সাগরিকা যে কোথায় গেল আমি জানি না। আর তুমি ওকে ওখান থেকে ওই অবস্থাতে একাই ছেড়ে দিলে? স্যার, ও আমার উপর রেগেছিল। ও আমার মুখটাও দেখতে চাইছিল না। আমি ভেবেছিলাম কিছুক্ষণের মধ্যে ওর রাগ কমে যাবে আর ও নিজে থেকেই বাড়ি ফিরে আসবে। আচ্ছা, এই অক্ষয় কোথায় থাকে? অক্ষয়কে ডাকুন, ওর সঙ্গে আমাদের কিছু কথা আছে। আমি কিচ্ছু জানি না স্যার, আমি তো সারাদিন কালকে বাড়িতে ছিলাম। হ্যাঁ, আমাদের ছেলে ভীষণ সাদাসিধে। আর আপনারা যে মেয়েটির কথা বলছেন, আমরা তো ওকে চিনিই না। আপনি চেনেন না হয়তো, কিন্তু ও চেনে। কিরে, বল বল, কিভাবে চিনতিস ওকে? ওর নিখোঁজ হলো কি করে? বল। স্যার, আমার আর ওর সম্পর্ক ছিল, কিন্তু আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে আমার আর ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। না ওকে কখনো দেখেছি, না ওর সঙ্গে কথা আচ্ছা। বলেছি। তাহলে এটা কি? এই কল রেকর্ডস বলছে যে প্রতিদিন তোদের মধ্যে কথা হতো, তাও 10-15 মিনিট ধরে। আর তুই বলছিস যে সম্পর্ক শেষ হয়ে গেছিল? হ্যাঁ বল। আমার তরফ থেকে সম্পর্ক শেষ হয়ে গেছিল, কিন্তু ও সম্পর্ক শেষ করার জন্য টাকা চাইছিল, আমাকে ব্ল্যাকমেল করছিল স্যার। শেষবার কবে দেখা করেছিলি বল? স্যার, শেষবার ও আমাকে জঙ্গলে দেখা করতে বলেছিল। তো তুই কি করলি? আমি যাইনি স্যার, আমি ওর হুমকিতে খুব বিরক্ত হয়ে গেছিলাম স্যার। আচ্ছা, সেই জন্যই কেউ নিখোঁজ হয়ে গেল নাকি? নিখোঁজ হয়েছে না, না মেরে ফেলেছিস? না স্যার, আমি না। মাধবের প্ল্যান মুখ থুবড়ে পড়ল, আর সাগরিকা অনেক বড় একটা দুর্ঘটনার শিকার হলো। সবাই নিজের মতো করে আর নিজেদের মিথ্যে সম্মান বাঁচাতে লেগে পড়ল। এমনটা মনে হচ্ছিল যে সাগরিকা যেন সবার বিস্মৃতি হয়ে দাঁড়িয়েছে। যার সঙ্গে ভালোবাসার নামে বিশ্বাসঘাতকতা হয়েছে, সে কোথায় আছে, কি অবস্থায় আছে তা কেউ জানতো না। অক্ষয় সাগরিকার থেকে তার সব স্বপ্ন কেড়ে নিয়ে তাকে দুঃখ আর যন্ত্রণার একটা জীবনের মধ্যে ছেড়ে দিল। পুলিশ অক্ষয়কে জিজ্ঞাসাবাদ করলো, কারণ অক্ষয়ের কাছে সাগরিকাকে নিখোঁজ করার উদ্দেশ্য ছিল। অথচ প্রমাণের অভাবের কারণে পুলিশ অক্ষয়কে ছাড়তে বাধ্য হলো। এই দাঁড়া দাঁড়া, দাঁড়া, খোলেটা চল। হ্যাঁ? আমার বোন কোথায়? হ্যাঁ, কি করেছিস ওর সাথে? আমি তোকে দেখিও নি। দেখিসনি? তুই পুলিশকে বোকা ভাবতে পারিস, কিন্তু আমাকে না। তোকে জ্যান্ত ছাড়বো না আমি, তোকে জ্যান্ত ছাড়বো না। বল 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 বল, মার রাম করতে বলবি না? বল 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 বল, মার মারো তো মারো। আরে ছাড় ছাড় ছাড়, মারিস না, মরে যাবে মরে যাবে, ছাড় মারিস না, তুই ছাড় মারিস না, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। পুলিশ কেস হয়ে যাবে ভাই, ছেড়ে দে, মারিস না, ছেড়ে দে, ছেড়ে দে ভাই। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, তাই শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি। এর পরের বার যদি কোনো গন্ডগোল হয়, তাহলে সোজা জেলে ঢুকিয়ে দেবো। স্যার, যদি ও আমার বোনের সঙ্গে কিছু উল্টোপাল্টা করে থাকে না, আমি ওকে কিন্তু প্রাণে মেরে দেবো। তারপরে এর জন্য আমার ফাঁসি হয়ে যাক না কেন। আমার ওপর হাত তোলার আগে নিজের বোনকে আগে গিয়ে জিজ্ঞেস কর। জানি না কোথায় কোথায় গিয়ে নোংরামি করে। চুপচাপ দাঁড়িয়ে থাক এখানে। মারুন স্যার, মারুন, যত খুশি আমাকে মারুন, কিন্তু ওকে আমি জ্যান্ত ছাড়বো না। ওর জন্য আমার বোনকে অ্যাবর্শন করাতে হয়েছিল। ছাড়বো না ওকে আমি। চুপ করে দাঁড়িয়ে থাক। এই অ্যাবর্শনের কথা তোমাকে কে বলেছিল? আমি সাঁতারা গিয়ে নিজের অ্যাবর্শন করাই, ও আসেনি আমার সাথে, সুকন্যা গেছিল। আমি ওকে নিয়ে নিজেই গিয়েছিলাম সেই ডক্টর যোশীর ক্লিনিকে। ও আমাকে বলল যে এই বাচ্চাটা নাকি অক্ষয়ের। অক্ষয় জানতো এই ব্যাপারটা? হ্যাঁ সাহেব। পুলিশ ছাড়া আর কেউ সাগরিকাকে খোঁজার কোনো চেষ্টা করছিল না, কিন্তু পুলিশের হাতেও তেমন কোনো প্রমাণ ছিল না। তারপর কাহিনীটা যে মোড় নিল তা কারো কল্পনাতেও আসেনি।
স্যার হতে পারে এই বডিটা সাগরিকারই, কারণ মাধব বলেছিল এই জঙ্গলেই এসেছিল। তুমি ওর বাবা মাকে শনাক্তকরণের জন্য ডাকো। মুখটা তো থেতলেই গেছে, দেখো যদি ঘড়ি, আংটি আর জামা কাপড় দিয়ে শনাক্ত করতে পারে। ইয়েস স্যার। স্যার ড্রেস, আংটি আর ঘড়িটাকে দেখে সাগরিকার বাবা মা বডিটাকে চিনতে পেরেছেন, আর এখন এটা কনফার্ম যে ওই বডিটা সাগরিকারই। স্যার স্যার সাগরিকাকে খুন করার আগে ওকে খুব খারাপভাবে রেপ করা হয়, সেটাও দুজন আলাদা আলাদা লোক করেছে। ওর বডি থেকে আর ক্ষতর জায়গা থেকে দুটো লোকের ডিএনএ স্যাম্পল পেয়েছি। স্যার এটাই ওই জায়গা যেখানে অক্ষয়ের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু স্যার সাগরিকার বডিটা তো এখান থেকে 8 কিলোমিটার দূরে পাওয়া গেছে, তাহলে ওখানে কি করে পৌঁছলো? তার মানে ও এখান থেকে হয়তো কারো ভয়ে দৌড়ে পালাচ্ছিল। কিন্তু কার ভয়? তুমি ওর মোবাইল কোথায় পেয়েছিলে? স্যার মোবাইল এখান থেকে পেয়েছিলাম। দাদা মোবাইলটা এখানে পড়ে আছে। স্যার ওখানে কিছু পাওয়া গেছে স্যার। এখানে ঝোপে আটকে থাকা ওর ওড়নার কাপড়, তার মানে যখন দৌড়ে পালাচ্ছিল এখান দিয়ে যাচ্ছিল। স্যার এখান থেকে কিছু ডিএনএ তথ্য পাওয়া গেছে। তার মানে এখানে ওর উপর অত্যাচার করা হয়েছিল। তোমরা যখন এসেছিলে তখন ওকে কোথায় পেয়েছিলে? ওই একটু এগিয়ে। স্যার ওর সাথে আমার শেষবার এখানে দেখা হয়েছিল। সাগরিকা কোথায় ছিলিস তুই? কিন্তু ডেড বডি তো এখান থেকে অনেক দূরে পাওয়া গেছে। ও তাহলে কোন দিকে গিয়েছিল? স্যার ওইদিকে। এইখানে ওকে মারা হয়েছিল। আর মাধবের সঙ্গে ওর যেখানে দেখা হয়েছিল সেখান থেকে এখানকার দূরত্ব প্রায় 500 ফিট। হ্যাঁ, তার মানে আরো কেউ ছিল যে ওর উপর নজর রাখছিল। স্যার এটা ওই রেপিস্টটাই হতে পারে, বা অন্য কেউ। একটা কথা খুব ভালো করে শুনে রাখ, যদি জানতে পারি কারোর সাথে তোর সম্পর্ক আছে তাহলে গুলি করে খুলি একেবারে উড়িয়ে দেব। আর যতক্ষণ এটা প্রমাণ না হচ্ছে যে তোর ওর সাথে কোনো সম্পর্ক নেই, ততক্ষণ এই বিয়ের কথা ভুলেই যান আপনারা। কিছু শুনতে চাই না আমি। তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? আমাকে ফাঁসানো হচ্ছে, আমার কোনো সম্পর্ক নেই এর সঙ্গে, বিশ্বাস করো। অন্তত তুমি তো। অক্ষয়, এই অক্ষয়, বাড়িতে কি লুকিয়ে বসে আছিস? বাইরে বেরো। বাড়ি থেকে বেরোবি নাকি আমি বাড়ির ভেতর ঢুকবো? অক্ষয় বাইরে আয়। তুমি দাঁড়াও। বাইরে আয় অক্ষয়। ছেলেকে বাড়ি থেকে বার করুন। কি হয়েছে? চিৎকার কেন করছো? আপনার ছেলের জন্য আমি আমার বোনকে হারিয়েছি, আর আপনি আপনার ছেলের বিয়ের স্বপ্ন দেখছেন। আর আমিও দেখে নিচ্ছি ওর কি করে বিয়ে হয়। এখান থেকে চলে যাও, না হলে আমি পুলিশকে ডাকবো। আচ্ছা আমি না ছাড়বো না আপনাদেরকে। এই ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে। এই, সরে যাও এখান থেকে। চলো চলো দেখে নিন নিজের ছেলেকে যতটা পারেন দেখে নিন। যেদিনকে ওকে রাস্তায় একা পাবো আমি শেষ করে দেবো ওকে, আমি শেষ করে দেবো, ছাড়বো না ওকে আমি। যদি প্রথম থেকে দেখা যায় তাহলে অক্ষয় ছাড়া আর কারো কাছে কোনো কারণ ছিল না সাগরিকাকে মারার। আমাদের অক্ষয়কে ধরে আনতে হবে। অক্ষয়, অক্ষয়, অক্ষয়! কি হয়েছে? অক্ষয় তো বাড়ির ভেতরেই আছে, কিন্তু দরজা খুলছে না। দেখুন না, কখন থেকে ফোনে চেষ্টা করছে কিন্তু ফোনই তুলছে না। এ শোনো, দেখো তো। অক্ষয়ের বেডরুমটা কোন দিকে? এইটা।
স্যার এ তো মারা গেছে। অক্ষয়ের মার্ডার এই কেসটা আরো জটিল করে তুলল, কারণ শুধুমাত্র অক্ষয়ই ছিল যার কাছে সাগরিকাকে মারার কারণ ছিল। কিন্তু এখন তো অক্ষয় নিজেই মারা গেছে। এরপর নিশানায় ছিল মাধব এবং উমেশ। এরা দুজনেই প্রকাশ্যে অক্ষয়কে প্রাণে মারার হুমকি দিয়েছিল। কিন্তু যে সময় খুনটা হয়েছিল তখন মাধব তার বোনের অন্তিম সংস্কার করছিল আর উমেশ তার নিজের বাড়িতে ছিল। আর এই দুজনের ফিঙ্গারপ্রিন্টও খুনের হাতিয়ারে পাওয়া যায়নি। যদি সব সাসপেক্ট নিরপরাধ হয় তাহলে অপরাধীটাকে? এই কেস সমাধানের পরিবর্তে আরো জটিল হয়ে যাচ্ছিল। পুলিশের সব পরিশ্রমী যেন অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই শ্বেতার বয়ানে পুলিশ যেন আশার একটা আলো দেখতে পেল। আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার কথা ছিল আমাদের। সবাই খুব খুশি ছিল, কিন্তু কিছুদিন ধরে অক্ষয় কেমন যেন একটা অদ্ভুত বিহেভ করছিল। অদ্ভুত অদ্ভুত লোকেদের সাথে ও লুকিয়ে লুকিয়ে দেখা করত, যাদের দেখে আমার কখনো মনে হয়নি যে তারা ওর বন্ধু হতে পারে। কিন্তু সেসব দেখে আমার মনে হলো যে যা ঘটছে সেটা ঠিক নয়। স্যার অক্ষয়ের কল রেকর্ডের লিস্ট অনুযায়ী এই দুটো নাম্বারে অনেকবার ফোন করা হয়েছে, আর সব সময় সাগরিকার ফোন আসার পরই করা হয়েছে। তার মানে দাঁড়ায় এই দুটো নাম্বারেরই সাগরিকার মার্ডারের সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। একটা কাজ করো, এই দুটো নাম্বারের ডিটেলস বার করো আর ওদেরকে নিয়ে এসো। চল চলো ওর চল। আমরা কিচ্ছু করিনি স্যার, আমরা কিচ্ছু করিনি। ক্ষয় শুধু আমাদের ধমকানো সুপারি দিয়েছিল স্যার, আমরা আর কিচ্ছু করিনি স্যার। বলছি স্যার, স্যার আমরা ওর সাথে জোর জবরদস্তি করেছিলাম। দেখো, আমি অক্ষয়কে আর কখনো ফোন করবো না। আমাকে যেতে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কাপুরুষ বলছিলিস? দেখাচ্ছি তোকে আমাদের পুরুষত্ব। আমরা ওকে মারিনি স্যার, আমরা সত্যি কথা বলছি স্যার, আমরা ওকে মারিনি। একটা প্রবাদ আছে যে মৃত্যুর পর ডাক্তারকে ডাকা হয়, আর এটাই হচ্ছিল সাগরিকার কেসে। চেষ্টা অনেক করা হচ্ছিল, কিন্তু ফলাফল কিছুই নয়। শুধু সোপান আর রাজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা শুরু হলো। আদালতে 2-3টি শুনানির পর রাজন আর সোপান জামিনে ছাড়া পেয়ে গেল। সাগরিকা আর অক্ষয়ের হত্যার রহস্য এখনো সমাধান হয়নি। আর তারপর প্রায় 1 মাস পর ঘটে যাওয়া একটা ঘটনা এই গোটা মামলাটাকে একটা নতুন আর চমকে দেওয়ার মতো একটা মোড় দিল। সরুন এখান থেকে, সরে যান এখান থেকে। স্যার রাজন আর সোপান সাগরিকাকে যারা রেপ করেছিল মাথায় পাথরের আঘাত করে খুন করা হয়েছে, যেমন সাগরিকাকে মারা হয়েছিল। মৃত্যুটা তাও 5-6 ঘন্টা আগে হয়েছে স্যার। আর বডির ওপরে শুকনো ঘাসও দেওয়া হয়েছে। বডির পাশে মদের বোতলও পাওয়া গেছে স্যার। কেউ কিছু দেখেছে? না স্যার, কিন্তু একজন কৃষক রয়েছে যে প্রথম এই বডিটাকে দেখেছিল, শুকনো ঘাস তোলার জন্য এসেছিল। আপনি পাথরে হাত দেননি তো? না স্যার। স্যার পাথরের ওপরে ফিঙ্গারপ্রিন্টসগুলো নিয়ে নিয়েছি। মনে হচ্ছে কোনো গাড়ি গেছে এখান দিয়ে। একটা কাজ করো, এই টায়ারের চিহ্নের ফটোগ্রাফ নিয়ে নাও, আর এই মাটির স্যাম্পেলও নিয়ে নিও। স্যার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট। স্যার এই রিপোর্টটা থেকে এটাই জানতে পারা যাচ্ছে যে এই 3টেই মার্ডার একজন লোকই করেছে, কারণ টোটাল ফিঙ্গারপ্রিন্টসগুলো
একজন লোকেরই স্যার। কি হতে পারে সে? মাধব? না স্যার, মাধবের ফিঙ্গারপ্রিন্টস এই রিপোর্টটার সঙ্গে ম্যাচ করছে না। আর যেদিন ডাবল মার্ডারটা হলো সেদিন মাধবের মোবাইল লোকেশন টেম্পো ইউনিয়নের মিছিলের কাছেই ছিল। হতে পারে হয়তো নিজে যায়নি, অন্য কাউকে সুপারি দিয়েছে। মানে কি করছেন আপনারা? রাজন আর সোপানকে মারার জন্য কাকে সুপারি দিয়েছিলি? আমি এরকম কিছু করিনি স্যার, আমি তো ওই দিন মিছিলে গেছিলাম। তুই ছাড়া আর কারোর কাছে কোনো উদ্দেশ্য ছিল না অক্ষয় আর ওদের দুজনকে মারার। সত্যি বল, তুই অক্ষয়কে হুমকি দিয়েছিলি না? সেটা তো আমি রেগে গিয়ে দিয়েছিলাম স্যার। বলে থানা নিয়ে চলো, ওকে ওখানে সব কথা ওগরাবে ও। কোথায় নিয়ে যাচ্ছেন আমার ছেলেকে? স্যার, তুমি কিছু বলছো না কেন? দাঁড়াও। তুই তো মিছিলে গিয়েছিলি না পরশু? তাহলে তোর গাড়ির টায়ারে এই ঘাসগুলো আসলো কোথা থেকে? কোথায় গিয়েছিলি তুই পরশু গাড়ি নিয়ে? আমি তো মিছিলের গাড়ির সাথেই গিয়েছিলাম। পরশু তো বাবা গাড়ি নিয়ে গেছিলেন। কি ভেবেছিলে কি তুমি তোমার এই সরল মুখোশটার পেছনে লুকিয়ে পড়তে পারবে আর কেউ চিনতেও পারবে না? আইন অপরাধের গন্ধ পায়, আর অপরাধীরও। তোমার ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হয়ে গেছে। বল, কেন করলি এসব? নিজের মেয়েকে খুন করলি? আরে বল। আমি মাধব আর সাগরিকার কথা শুনেছিলাম। আমি সাতারা গিয়ে নিজের অ্যাবর্শন করিয়েছি। তারপর থেকে দুজনের প্রতি নজর ছিল। ওরা অক্ষয়কে জঙ্গলে দেখা করতে বলেছিল, সেটাও আমি শুনেছিলাম। এক্ষুনি আগে ওকে ফোন কর, আর ওকে কালকে যেমন করেই হোক ওই জঙ্গলে ডেকে নিয়ে আয়। যে কাল যে করেই হোক জঙ্গলে চলে আমি আসবে। ওদের পিছু নিয়ে জঙ্গলে গিয়েছিলাম। এইখানেই আমরা দেখা করতাম। আমার খোঁড়া পায়ে আমি কিছু করতে পারছিলাম না। আমি আমার মেয়েকে বাঁচাতে পারিনি। যখন ওকে পেলাম তখন সবকিছু শেষ হয়ে গিয়েছিল। ও তো নিজের সর্বনাশ করেইছে, তার সঙ্গে আমাদের সম্মানটাও মাটিতে মিশিয়েছে। তারপর আমি দেখলাম মাধব আর ওর মধ্যে ঝগড়া হচ্ছিল। একটা কাজও ঠিক করে করতে পারলি না। সাগরিকা, আমার কথাটা তো শোন। সাগরিকা, সাগরিকা, সাগরিকা শোন। যখন ওখান থেকে চলে গেল তখন আমি ওদের পিছু পিছু গেলাম। সাগরিকা, বাবা, বাবা দেখো না ওরা আমার সাথে কি করলো। বাবা, আমি এবার কি করব? কিছু তো বলো, কিছু তো বলো, কিছু তো বলো বাবা। এই সমস্ত সমস্যা শুরু হয়েছিল এই অক্ষয়ের জন্যে। আমি ওকে কি করে জীবন্ত ছেড়ে দিতে পারি? ওর বাঁচার কোনো অধিকার নেই, সেই কারণে আমি ওকে মেরে ফেলেছি। আর শুধু দুটো রাক্ষস বেঁচে ছিল। আমি ওই দুজনকে সুপারি দেবার লোভ দেখিয়ে ডেকে আনি, অনেক মদ খাওয়াই। বাহ দাদা বাহ, দারুণ লাগছে, একেবারে ফাটাফাটি। এবার তো আরো মজা হবে। আমাদের সমাজের মানসিকতা আজও বদলায়নি, আর জগন্নাথ তার জলজ্যান্ত উদাহরণ।
সে নিজের মেয়েকেই ভীষণই নির্দয়ভাবে খুন করলো। সেই মেয়ে যে ভালোবাসার নামে প্রতারিত হয়েছিল আর তারপর নিজের সম্মান বাঁচিয়ে রাখতে চেয়েছিল, যার কোনো ভুল ছিল না, যার এই কঠিন সময় তার বাবার সাহায্যের প্রয়োজন হয়ে পড়েছিল, সেই বাবাই তাকে নিজের হাতে মেরে ফেলল শুধুমাত্র নিজের মিথ্যে সম্মানের জন্য। যদি জগন্নাথ পুলিশের সাহায্যও নিত তাহলে সাগরিকা সুবিচার পেত আর সে হয়তো আজ বেঁচে থাকত। কোনো মানুষেরই আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নেই। সাগরিকা তার সব অসম্পূর্ণ ইচ্ছেগুলো নিয়ে অন্য দুনিয়ায় চলে গেছে আর জগন্নাথ গরাদের পিছনে, যার জন্য সে নিজেই দায়ী। তাকে আইন যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সন্তানদের ভুলের কারণে মা বাবার রাগ হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু প্রয়োজন হলো এমন মুহূর্তে সন্তানদের সঙ্গে কথা বলা, তাদের বোঝানো আর তাদের বোঝার চেষ্টা করা। আপনাদের সবার কাছে অনুরোধ যে রাগ কখনো আপনাদের মাথায় চেপে বসতে দেবেন না আর নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের আর নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।